হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 10-এর বিশেষ করে টেস্ট পরীক্ষার জন্য এবং মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আমরা জৈব রসায়ন থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার দেখে নেব। এই চ্যাপ্টার থেকে আমরা মোট 20টি প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম বিভিন্ন বছরে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসছে। এবং এবছরের মাধ্যমিকে অর্থাৎ 2026 সালে তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য যে যে ইয়ারের প্রশ্নগুলো তোমরা করে যাবে, তোমাদের জন্য যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা আজকে সাজেশনের আকারে আমরা প্রোভাইড করব এবং প্রত্যেকটা কোশ্চেনের আনসার খুব সহজ করে বুঝে নেব। চলো দেরি না করে আমরা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা স্টার্ট করি। এই চ্যাপ্টার থেকে দেখো প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে জৈব এবং অজৈব যৌগের মধ্যে তিনটি ধর্মের তুলনা করো বা পার্থক্য লেখো। এবার জৈব যৌগ মানে আমরা জানি জৈব যৌগ মানেই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, তার মধ্যে কার্বন কিন্তু অবশ্যই থাকবে, কার্বন প্রেজেন্ট থাকতে হবে এবং এগুলো বেশিরভাগই কি হয়, প্রধানত যেটা হয় সেটা হচ্ছে সমযোজী যৌগ। অজৈব যৌগগুলোর মধ্যে দেখা যায় যে সেগুলো কিন্তু সমযোজী যৌগ হয় না, তারা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে অসমযোজী যৌগও কিন্তু অনেক সময় হয়। যেমন দেখো আমরা যদি আমরা অজৈব যৌগর মধ্যে আমরা জানি যে যেমন দেখো জৈব যৌগের কথা যদি বলি মিথেন, কেমন, তাহলে মিথেনের মধ্যে দেখো কার্বনের চারটে দিকে চারটে হাইড্রোজেন আছে এবং সমযোজী বন্ধন দ্বারা কিন্তু যুক্ত আছে। এখানে দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন, এরকম সমযোজী বন্ধন, এখানে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড, তাই না, দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড, এখানেও কিন্তু দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড নিয়ে সমযোজী বন্ধন, এখানেও কার্বন কিন্তু 4 2 8টা ইলেকট্রন নিয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে এটা কিন্তু যৌগটা গঠিত হয়। কিন্তু অজৈব যৌগ যেমন দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো অজৈব যৌগ, এখানে ইলেকট্রন একজন পুরোপুরি ইলেকট্রন বর্জন করে এবং আরেকজন ইলেকট্রন গ্রহণ করে নিয়ে আয়নীয় যৌগ গঠিত হয়, অনেক সময় অসমযোজী যৌগও কিন্তু হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে যে সমযোজী যৌগ বেশিরভাগই কিন্তু উদ্বায়ী হয়। উদ্বায়ী মানে ভোলাটাইল, যদি আমরা খোলা বাতাসে রেখে দিই সহজেই সেটা বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে এদের যেটা স্ফুটনাঙ্ক সেটা অনেকটাই কম, তার পাশাপাশি গলনাঙ্ক বা যেটা মেল্টিং পয়েন্ট সেটাও কিন্তু অনেকটাই জৈব যৌগগুলোর ক্ষেত্রে কম হয়। অপরপক্ষে দেখো অজৈব যৌগ যেগুলো সেগুলো আয়নীয় এবং অসমযোজ্যতার দ্বারা গঠিত, তার জন্য এরা অনদ্বায়ী। অনদ্বায়ী মানে সহজে কিন্তু ভোলাটাইল নয়। আমরা যদি খোলা মানে একটা বিকারে রেখে আমরা যদি আলাদা করে রেখে দিই বা কোনোভাবে যদি কন্টেনারে রেখে দিই সেটা কিন্তু কোনোভাবে বায়ুমণ্ডলের সঙ্গে মিশে যায় না, নন ভোলাটাইল, অনদ্বায়ী, কেমন। এবং এই জৈব যৌগের দেখো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, তাহলে জৈব যৌগের থেকে অজৈব যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। নেক্সট আমরা আরও একটা পার্থক্য এখানে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জৈব যৌগগুলো আমরা দেখেছি সাধারণত জলে দ্রবীভূত হয় না। যেমন মিথেন বলো, ইথিলিন বলো, তারপরে ইথেন বলো, কেমন, যতগুলো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সমস্ত জৈব যৌগ যেগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু সাধারণত জলে গুলে যায় না, কেমন, তাহলে জলে অদ্রবণীয়। কিসে গলে তারা, তারা জৈব দ্রাবক যেগুলো আছে অ্যালকোহল বলো বেনজিন বলো সেগুলোতে সাধারণত দ্রবীভূত হয়। ওকে, আর অজৈব যৌগ যেগুলো আমরা দেখতে পাবো সেগুলো কিন্তু জলে গুলে যায়, কিন্তু মানে জৈব দ্রাবক যেগুলো, জৈব দ্রাবক মানে কেরোসিন বলো অ্যালকোহল বলো বেঞ্জিন, সেগুলোতে কিন্তু গলে না, তার মানে ঠিক উল্টো। তাহলে এরকমভাবে আমরা 3 নম্বর যদি দেয় তাহলে 3টে পার্থক্য লিখবো। এছাড়াও আরও অনেক আছে, যেমন তোমরা জানো জৈব যৌগ সেগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, মানে এরা গলিত অবস্থাতে বলো বা জলে দ্রবীভূত অবস্থাতেই কোনোভাবেই কিন্তু তড়িৎ পরিবহন করে না, কিন্তু আয়নীয় যৌগ এগুলো হয়, তাই না, অজৈব যৌগ মানে আয়নীয় যৌগ সাধারণত হয় বা অসমযোজী যৌগ হয়, যাই হোক, কিন্তু এরা তড়িৎ বিশ্লেষ্য হয়। আয়নীয় মানে তড়িৎ বিশ্লেষ্য হবে এবং গলিত বা জলদ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। ওকে, জৈব যৌগগুলো দাহ্য প্রকৃতির হয়, মানে সহজেই পুড়ে যায়, এবং অজৈব যৌগগুলোর মধ্যে সাধারণত হয় না, বেশিরভাগ যেগুলো আমরা দেখতে পাই অজৈব যৌগ সেগুলো কিন্তু অদাহ্য হয়। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন আমরা চলে যাব, সেটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা কাকে বলে, উদাহরণ দাও। সমবয়বতা বা যেটাকে আমরা বলি আইসোমেরিজম। আইসোমেরিজম কি? আইসোমেরিজম মানে এখানে আমরা 1 মিনিট,
আইসোমেরিজম মানে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে একই আণবিক সংকেত থাকবে, আণবিক সংকেতটা একই থাকবে এবং তাদের গঠনটা বা ধর্মটা আলাদা হবে। সেই ধর্ম বা ঘটনাটাকে আমরা বলবো সমবয়বতা এবং সেই যৌগগুলোকে আমরা বলবো সমবয়বী যৌগ। তাহলে সমবয়বতা মানে আর কিছুই নয়, দুটো হয়তো এ একটা যৌগ একটা বি একটা যৌগ, তাদের আণবিক সংকেত মানে জেনারেল যেটা ফর্মুলা সেটা একই হবে, কিন্তু তাদের গঠনটা তাদের দেখতে আলাদা রকম হবে, তাদের গঠনটা আলাদা রকম হবে এবং তাদের ধর্মটাও কিন্তু আলাদা রকম হবে। এই জিনিসটাকে আমরা বলবো সমবয়বতা। ওকে, যেমন আমরা আচ্ছা উদাহরণটা আমরা পরে দিচ্ছি। এখানে দুই ধরনের সমবয়বতার কথাটা বলে দিই। সাধারণত দু ধরনের সমবয়বতা দেখা যায়, এক হচ্ছে কার্যকরী মূলক ঘটিত, আর একটা হচ্ছে যেটা আমরা আমাদের প্রশ্নে আছে, আর একটা হচ্ছে অবস্থান ঘটিত সমবয়বতা। কার্যকরী মূলক ঘটিত মানে হচ্ছে যে দুটোর গঠন সংকেত একই হবে, কিন্তু এখানে আমাদের দুটোতে কার্যকরী মূলক আলাদা থাকবে। আমরা যদি জেনারেল ফর্মুলা দেখি, ধরো আমি একটা জেনারেল ফর্মুলা লিখলাম, সেটা হচ্ছে C2H6O। C2H6O এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এই জেনারেল ফর্মুলাতে মানে একই আণবিক সংকেতে আমরা দুটো ভিন্ন আণবিক গঠন আর ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ পাবো। এক হচ্ছে এইটাকেই ভেঙে আমি লিখেছি, দেখো CH3CH2CHO, তাই তো? তাহলে CH3 নিচে লিখবে এরকমভাবে CH3CH2CHO। হিসেব করো, এখানে একটা কার্বন, দুটো কার্বন, এখানে একটা তিনটে কার্বন। আচ্ছা, এখানে আমাদের CH3CH2, আচ্ছা CH3CH2OH লিখতে হবে আমাদের, OH, আচ্ছা OH। আচ্ছা, আমরা এই উদাহরণটা কিন্তু পরে দিচ্ছি। আমি এখানে যে উদাহরণটা দিয়েছি সম্পূর্ণ আলাদা উদাহরণ, আমি এইটার মানে রেসপেক্টে বোঝাচ্ছি। ধরো C2H6O এটা জেনারেল ফর্মুলা। তাহলে দুটো কার্বন আমরা এখানে দেখতে পাচ্ছি, দুটো কার্বন আছে, আর হাইড্রোজেন তিনটে, এখানে একটা চারটে, আর এখানে দুটো মানে ছটা। তাহলে ছটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে CH3CH2OH এটা কি? দেখো মিথ ইথ, তাহলে ইথানল, অ্যালকোহল রয়েছে OH গ্রুপ, তাহলে এটা হচ্ছে ইথানল, তাই না? আবার এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি, দেখো এই সংকেতেই লিখতে পারি CH3 বন্ড ও বন্ড CH3, এরকমভাবেও লিখতে পারি। এখানে দেখো দুটো কার্বন, এখানে আমাদের দুটো কার্বন ছিল, তিনটে ছটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে C2H6O যেটা আমরা কথা বলছিলাম, C2H6O সেটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি, এরকমভাবেও লিখতে পারি। এবার এই দুই রকম লেখাতে আমাদের মানে C2H6 দুটো করে কার্বন, এখানে ওপরটাতে দুটো কার্বন, ছটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে, এখানেও দুটো কার্বন, ছটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন আছে। তাহলে জেনারেল ফর্মুলা কি, কিন্তু দেখো এখানে কার্যকরী গ্রুপ রয়েছে OH, তার জন্য এটা হয়ে গেল অ্যালকোহল, আর এখানে বন্ড ও বন্ড মানে ইথার গ্রুপ রয়েছে, তার মানে এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে ডাই মিথাইল, দুটো মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে ডাই মিথাইল ইথার। তাহলে এই ধরনের সমবয়বতাকে আমরা বলবো কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা। মানে এখানে জৈব যৌগের কার্যকরী মূলক আলাদা আলাদা হওয়ার জন্য এখানে যে সমবয়বতার সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলবো কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা। এবার আমরা এখানে যে উদাহরণটা দিয়েছি সেটা দেখো অন্য উদাহরণ। এখানে হিসেব করো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে তিনটে কার্বন C3, হাইড্রোজেন তিনটে আর দুটো হচ্ছে পাঁচটার একটা ছটা, তাহলে C3H6 আর অক্সিজেন একটা, তাহলে C3H6O। এখানেও দেখো কার্বন হচ্ছে একটা দুটো তিনটে, তাহলে C3, হাইড্রোজেন তিনটে ছটা, তাহলে H6 আর একটা O, তাহলে C3H6O। এই দুটো আমাদের দুটোরই জেনারেল ফর্মুলা একই, এরও জেনারেল ফর্মুলা C3H6O, এরও জেনারেল ফর্মুলা C3H6O, কিন্তু এটাকে আমরা দুটো সমাবয়বের আকারে আইসোমারের আকারে লিখছি, যেখানে একবার লিখছি আমরা CH3CH2CHO আর একবার লিখছি CH3COCH, এরকমভাবে লিখছি। তাতে কি হচ্ছে, এখানে CHO গ্রুপ রয়েছে মানে এটা অ্যালডিহাইড, তাই না? এটা হচ্ছে প্রোপানল, এটা অ্যালডিহাইড, আর এখানে CO গ্রুপ রয়েছে মানে কিটো গ্রুপ রয়েছে, তাই জন্য এটা হচ্ছে প্রোপানন। কেমন? এটা হচ্ছে অ্যালডিহাইড উপরেরটা এবং সেকেন্ডটা হচ্ছে কিটোন। তাহলে দুটো আলাদা আলাদা ধর্ম হবে, অ্যালডিহাইড এবং কিটোনের ধর্ম যেহেতু একই নয়, তাহলে দুটোর ধর্ম আলাদা, দুটোর গঠনও কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে এই ধরনের আমরা যে যৌগ পাবো, সমবয়ব পাবো, সেগুলোকে আমরা বলবো কার্যকরী মূলক ঘটিত সমবয়বী যৌগ বা সমবয়ব। ওকে,
নেক্সট কোশ্চেনে যাব আমরা, এলপিজি কী এবং এর একটি ব্যবহার লেখো। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, বারবার বলছে টেস্ট পরীক্ষার জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে তোমাদের মাধ্যমিকের জন্য এবার তোমরা যে প্রশ্নগুলো করে যাবে তার একটা আইডিয়াল সাজেশন মানে আনসার সহ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এগুলো তোমরা ভালো রকমভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। এলপিজি কি, এটা আমাদের প্রশ্ন আসতেই পারে, এবং এর একটি ব্যবহার লেখো। দেখো 2017তেও এসছে। কেমন, অপরিশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতন যদি করা হয় তাহলে 30°C কাছাকাছি উপজাত মানে 30°C বা তার নিচে উপজাত পদার্থরূপে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়। এবার এই গ্যাসের মধ্যে প্রধান উপাদান হচ্ছে বিউটেন, এছাড়া এতে ইথেন থাকে, প্রোপেনও থাকে। প্রধান উপাদান হচ্ছে বিউটেন, এটাকে আমরা বলবো এলপিজি, এবং এটি রান্নার কাজে, মোটর গাড়ি জ্বালানির রূপে ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, এখানে মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াটি উল্লেখ করো। অথবা দিয়ে এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী, অথবা কিভাবে পরিবর্তিত করবে। হয়তো মিথেন থেকে দিয়ে দিল CH CL3 হবে এটা। কেমন, এক মিনিট, CH CL3, এখানে কিছু জায়গা আমাকে কারেকশান করতে হবে, আমি বলে দেবো এখানে। দেখো কিভাবে করবে। এখানে ফার্স্ট আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। কেমন, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া মানে মিথেনকে যদি আমরা বিক্ষিপ্ত সূর্যালোকে নিয়ে যাই তাহলে মিথেনের মধ্যে, এই যে মিথেনের মধ্যে 4টে কার্বন আছে সেটা কিন্তু ধাপে ধাপে একটা করে বেরিয়ে যায়, এবং তার পরিবর্তে একটা করে ক্লোরিন ঢোকে। ওকে, যেমন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে মিথেন রয়েছে, যখন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া হয় তখন এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে 4টে ছিল হয়ে যাবে 3টে, তাহলে CH3। একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তার পরিবর্তে একটা Cl ঢুকে যাবে, তাহলে একটা Cl ঢুকে গেল। তাহলে এখানে দুটো সেলের মধ্যে একটা Cl পড়ে আছে, আর এখানে একটা হাইড্রোজেন পড়ে আছে, একটা হাইড্রোজেন একটা Cl মিলে HCl তৈরি হয়ে গেল। তাহলে আলাদা করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হলো। আর মূল ঘটনা হলো যে এখানে আমাদের এখান থেকে একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাবে, আর তার পরিবর্তে একটা করে Cl ঢুকে গেল, এবং এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। নেক্সট স্টেপে কী হবে, আরও একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং আরও একটা ক্লোরিন ঢুকবে। এখানে 3টে হাইড্রোজেন ছিল, এবার 2টো হাইড্রোজেন হয়ে গেল, ক্লোরিন একটা ছিল আরও একটা ঢুকলো, তাহলে Cl2 হয়ে গেল। ওকে, এখান থেকে Cl একটা কমে গেছে, তাহলে একটা Cl পড়ে আছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে H আর Cl মিলে হয়ে গেল HCl। পরের ধাপে এখান থেকে আরও একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে CH, এবং আরও একটা ক্লোরিন ঢুকবে, তাহলে CaCl3 হবে এটা, CaCl3। তাহলে এখানে একটা ক্লোরিন পড়ে আছে, একটা ঢুকেছে একটা পড়ে আছে, আর এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে। কেমন, এক মিনিট, এখানে আমাদের একটা ক্লোরিন পড়ে আছে, একটা যেহেতু ঢুকেছে তার জন্য 3 হয়ে গেল, 2টো আর একটা 3টে হয়ে গেল, একটা ক্লোরিন পড়ে আছে আর এখানে হাইড্রোজেন বেরিয়েছে, নিয়ে HCl তৈরি হলো। কেমন, তাহলে এখানে CaCl3 করতে হবে তোমাদের, এই জায়গাটা কারেকশান করে নেবে। এরপর নেক্সট স্টেপেও কারেকশান করবে, সেটা হচ্ছে CaCl3 আছে, ক্লোরিন যুক্ত হবে, তাহলে 3টে ক্লোরিন অলরেডি ছিল, তাহলে আর একটা ক্লোরিন যদি ঢোকে তাহলে CCl4 উৎপন্ন হবে, 4টে ক্লোরিন উৎপন্ন হবে, 4টে মানে কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, আর একটা হাইড্রোজেন ছিল সেটা বেরিয়ে গেল, আর এখানকার একটা ক্লোরিন নিয়ে তৈরি হবে HCl। ওকে, এটাকে আমরা বলবো কার্বন টেট্রাক্লোরাইড। এটা যেটা তৈরি হলো CaCl3, সেটা হচ্ছে ক্লোরোফর্ম, আর এটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড। ওকে, মানে আমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কি হচ্ছে জিনিসটা। আমার প্রথমে ছিল মিথেন, পরে একটা হাইড্রোজেন কমে যাবে, CH3, পরে CH2, পরে CH, পরে Cl। এবার 4টে হাইড্রোজেন এখানে কোনো, এরপর বিক্রিয়া যখন করবে তারপরে এখানে ক্লোরিন যুক্ত হয়ে যাবে, তাহলে একটা হাইড্রোজেন কমে গেল, একটা ক্লোরিন যুক্ত হলো, আর একটা ক্লোরিন যুক্ত হবে, তখন Cl2 হবে, আরও একটা, তাহলে Cl3, আর এটা Cl4, তাই না? তাহলে হাইড্রোজেনের সংখ্যা কমছে, 4টা থেকে 3টে হলো, 2টো হলো, একটা হলো, ভ্যানিশ হয়ে গেল। আর এখানে হাইড্রোজেন নেই, এখানে হাইড্রোজেন নেই, তারপর হাইড্রোজেন এখানে উল্টো দিকে দেখলেও হাইড্রোজেন 1টা 2টো 3টে 4টে বাড়বে, মানে একটা করে এখানে ওপর থেকে নিচে কমবে, আর ক্লোরিন বাড়বে, এখানে ক্লোরিন নেই, ভ্যানিশ, প্রথমে একটা এলো, 2টো এলো, 3টে হলো, 4টে হলো। এটা হচ্ছে প্রথমটার নাম হচ্ছে মিথেন। CH3Cl এটা ক্লোরোফর্ম, আগে চেতনানাশক মানে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হতো শল্য চিকিৎসায়। এরপরে নেক্সট এটা হচ্ছে CH2Cl2, এটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড। CaCl3 যেটা সেটা CHCl3, কেমন, সেটা হচ্ছে ক্লোরোফর্ম,
সরি আমি প্রথমে যেটা বললাম এটা CH3Cl, সেটা কিন্তু CH3Cl। CH3Cl এটা মিথাইল ক্লোরাইড, এটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হতো না, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। আর এই যে CaCl3 সেটা হচ্ছে তোমার ক্লোরোফর্ম। CaCl3 সেইটা ক্লোরোফর্ম, যেটা চেতনানাশক হিসাবে আগে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হতো এইটা। ওকে, তাহলে প্রথমটা মিথেন, তারপরে হচ্ছে মিথাইল ক্লোরাইড, তারপরে হচ্ছে মিথিলিন ক্লোরাইড, CaCl3 সেটা হচ্ছে ক্লোরোফর্ম, এবং লাস্টে CCl4 সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কেমন? এটা CCl4 ভালো করে লিখবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম CCl4। নেক্সট আমাদের কোশ্চেন, ইথিলিন এর পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিথিন বা পলিইথিলিন উৎপাদন করা যায়। এটাও দেখো 2023 সালে এসছে। এখানে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে, এক হচ্ছে উষ্ণতা এবং 2 নম্বর হচ্ছে চাপ। উষ্ণতা হচ্ছে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1500 থেকে 2000 ATM চাপ। এবং এখানে দেখো এই তরল ইথিলিনের মধ্য দিয়ে মানে প্রথমে মানে কোনো পারক্সাইড বা অক্সিজেন বা Cr2O3 মানে ক্রমিক অক্সাইডের মানে অনুঘটকের উপস্থিতি লাগে। ওকে, তাহলে কোনো পারক্সাইডকে আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করতে পারি, বা সবথেকে ভালো হচ্ছে Cr2O3 ক্রমিক অক্সাইড, এটাকে আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করব। তাহলে অনুঘটক এটা মানে চাপ এবং এটা হচ্ছে উষ্ণতা। যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখানে আমাদের যেটা ইথিলিন অণু রয়েছে, ইথিলিন মানে হচ্ছে C2H4, এটা ইথিলিন। সেটাকে আমরা লিখব কি করে? কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড দিলাম, দুটো কার্বন হয়ে গেল, 4টে হাইড্রোজেন আছে, এইদিকে দুটো লিখে দেবো, এইদিকে দুটো লিখে দেবো, তাহলে H2C ডাবল বন্ড CH2। অনেকের মনে প্রশ্ন আসবে যে স্যার এরকমভাবে লেখা হয় না কেন, CH2 ডাবল বন্ড CH2 লেখা যেতে পারে, কিন্তু বন্ড তো কার্বনের সঙ্গে কার্বনের হয়, কার্বনের সঙ্গে তো হাইড্রোজেনের বন্ড নেই এখানে। এই বন্ডটা মেনলি ডাবল বন্ডটা রয়েছে কার্বনের সঙ্গে কার্বনের, তাই জন্য ঘুরিয়ে দেওয়া হয়, H2Cকে ঘুরিয়ে এই CH2কে ঘুরিয়ে H2C লেখা হয়। তাহলে দেখো কার্বনের সঙ্গে কার্বনের বন্ড, তাই না? তাহলে এইটা হচ্ছে ইথিলিন। কতগুলো লাগে? এন সংখ্যক মানে মোটামুটি 11টার বেশি মিনিমাম লাগে ইথিলিন। কেমন? তাহলে এন সংখ্যক ইথিলিন অণু, সেটাকে এই শর্তে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে এখানকার ডাবল বন্ডটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে সিঙ্গেল বন্ড যদি হয়, দেখো এখানে এই কার্বনের এইদিকে দুটো বন্ড আর এইদিকে দুটো হাইড্রোজেন, তাহলে দুটো বন্ড আর দুটো হাইড্রোজেন, 4টে মানে পূর্ণ হয়ে গেল, 4টে বন্ড হয়, 4টে যোজ্যতা হয়। এই কার্বনের ডান দিকের কার্বনের দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে আর দুটো ডাবল বন্ড, মানে 4টে হয়ে গেল। এবার যখন ভাঙবে, এই মাঝের ডাবল বন্ডটা যদি সিঙ্গেল বন্ড হয়ে যায়, তখন তোমার মনে প্রশ্ন আসবে যে এটা তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি CH2 হতে পারবে কি, তুমি বলবে না। কেন হবে না? দুটো হাইড্রোজেন আর একটা বন্ড, তিনটে তো যোজ্যতা হয় না, কার্বনের 4টে যোজ্যতা হয়। তাহলে এর জন্য কী হবে? এর জন্য যেটা হবে সেটা হচ্ছে ডাবল বন্ড যেই ভেঙে সিঙ্গেল বন্ড হলো, তার পরিবর্তে একটা করে হাইড্রোজেন ঢুকে যাবে, তাহলে দেখো 3টে হাইড্রোজেন আর এদিকে কার্বনের একটা বন্ড, তাহলে 4টে হয়ে গেল। এই কার্বনের ক্ষেত্রেও এদিকে একটা বন্ড, 3টে হাইড্রোজেন, 4টে হয়ে গেল। ওকে, তাহলে এরকম হতে পারে, ইথেন হতে পারে। কিন্তু এখানে আমরা ইথেন তৈরি করছি না, এখানে আমরা কী করছি? পলিথিন তৈরি করছি। কেমন? ইথেন, এটা হচ্ছে ইথেন। ওকে, এখানে ডান দিকে বা বাম দিকে কিন্তু আর কোনো বন্ড নেই, পুরো কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার এই জায়গাটা দেখো, আমি এখানে যদি আমি এইটাকে এই 3 না লিখে বা 2 লিখি, আমি ইথেনের জিনিসটা দিলাম, গল্পটা দিলাম যে ইথেন যদি তোমরা লেখো তাহলে কিন্তু সেটা কমপ্লিট হয়ে গেল, দুই দিকে বন্ড দেওয়া যাবে না। কিন্তু এইটা যদি আমি 2 লিখি, তাহলে দুটো আর এখানে একটা 3টে, তার মানে এখানে আর একটা বন্ড কার্বনের ওপেন রয়েছে। এখানেও কার্বনের এদিকে একটা আর দুটো হাইড্রোজেন, মানে 3টে, তাহলে আরও একটা হাত কিন্তু ফাঁকা আছে, তার মানে এই দিকে আমি দেখাচ্ছি নিয়ে হোল এন দিয়ে দিয়েছি, মানে এখানে আরও অনেক কিন্তু যুক্ত আছে, মানে এটা এই বন্ড H2C, বন্ড CH2, বন্ড আবার CH2, বন্ড CH2, এরকমভাবে রিং মানে শৃঙ্খলের মতো চলতেই থাকছে। কেমন? মানে এই যে কার্বন, এই কার্বন, এখানে দেখো হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, মানে CH2 হয়ে গেল, এই CH2 হয়ে গেল, এই CH2 হয়ে গেল, ওপরে নিচে CH2 হয়ে গেল। কেমন? সব দিকে কিন্তু দুটো করে হাইড্রোজেন যুক্ত আছে। এখানে কিন্তু হাইড্রোজেন নেই, এখানে আবার কার্বন রয়েছে, এদিকেও কার্বন রয়েছে, তার উপর নিচে দুটো হাইড্রোজেন রয়েছে। তাহলে বন্ড CH2 করে চলতেই থাকবে, হোল এন মানে
অনেকগুলো আছে এবং মিনিমাম সেখানে 11টার বেশি অবশ্যই হতে হবে, তবেই কিন্তু অনেকগুলো ইথিলিনের পলিমারাইজেশন সম্ভব এবং সেখান থেকে পলিথিন বা পলিইথিলিন ঘটে। পলিমারাইজেশন মানে অনেকগুলো মনোমার মিলে বৃহৎ শৃঙ্খল একটা পলিমার তৈরি হচ্ছে, সেই পদ্ধতিকে আমরা বলবো পলিমারাইজেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কীভাবে পরিবর্তিত করবে? এখানে আমাদের প্রশ্ন ছিল ইথাইন বা অ্যাসিটিলিন থেকে ইথেন। আইইউপিএসি নেমটা আমরা সেকেন্ড ক্লাসে করব এবং সেখানে যে আইইউপিএসি নেমগুলো করা হবে সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, পরীক্ষায় যদি অন্য বাই চান্স চলেও আসে, আমি বেশ হার্ডলি 12টা বা 15টা তোমাদের করাবো, সেগুলো থেকে কমন তোমরা পাবে, মাধ্যমিক হোক বা স্কুলের টেস্ট পরীক্ষা হোক। যদি বা কমন না আসে, যে প্যাটার্নটা আমি শিখিয়ে দেবো সেগুলো ভালো রকমভাবে মন দিয়ে শুনলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু সহজে আইইউপিএসি নেমটা বের করতে পারবে। আইইউপিএসি নেম পরীক্ষায় অবশ্যই আসবে 1 নম্বরে, সেটা অবশ্যই তোমরা সেকেন্ড ক্লাসটা মিস করো না, সেকেন্ড ক্লাসে কিন্তু তোমরা দেখে নিও। দেখো কীভাবে পরিবর্তিত করবে, আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে ইথাইন C2H2 মানে তোমরা জানো অ্যাসিটিলিন, এবং এটা একটা অ্যালকাইন, মিথ ইথ দুটো কার্বন আছে তার জন্য হচ্ছে ইথাইন, আইন মানে অ্যালকাইন। ওকে, তাহলে ইথাইন থেকে ইথেন আমরা তৈরি করবো, মানে অ্যালকাইন থেকে অ্যালকেনে যাব, অ্যালকাইন থেকে অ্যালকেনে যাব। তাহলে অ্যালকাইন থেকে প্রথমে আমাকে অ্যালকিন করতে হবে, তারপরে অ্যালকেনে যাব, তাই না? সেটা কি করব, নিকেল অনুঘটক নেব এবং সেখানে 160°C উষ্ণতা আমাদের দরকার, এবং প্ল্যাটিনাম ব্লক বা প্যালাডিয়াম এগুলোকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে সেখানে কী হবে, নিকেল অনুঘটকের সাথে যদি বিক্রিয়া ঘটায় তাহলে হাইড্রোজেনেশন ঘটে। হাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন সংযুক্তকরণ। তাহলে দুটো ট্রিপল বন্ডটা ভেঙে গিয়ে ডাবল বন্ড হয়ে যাবে, আর একটা করে হাত খুললো কার্বনের, হাত খুললো মানে একটা করে দুই দিকে হাইড্রোজেন ঢুকে যাবে, তাহলে একটা করে ছিল দুটো দুটো করে হয়ে গেল। যেই আবার এই ডাবল বন্ডটা ভেঙে আবার সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাহলে আরও একটা হাত খুলে যাবে, আরও একটা হাত খুলে যাওয়ার ফলে কী হবে, এই কার্বনের সিঙ্গেল বন্ডটা হওয়ার ফলে এদিকে আরও একটা করে হাইড্রোজেন বেশি করে অ্যাড হবে, বেশি করে অ্যাড হবে মানে এখানে দুটো করেছিল, আবার এবার তিনটে, এদিকেও তিনটে করে হয়ে যাবে। ওকে, তাহলে আমার এটা ছিল কার্বন, ট্রিপল বন্ড কার্বন, এদিকে ছিল, তার জন্য আমার কার্বনের মধ্যে ট্রিপল বন্ড ছিল, তার জন্য দুটো করে হাইড্রোজেন যুক্ত হলো। এবার যখনই ডাবল বন্ড হয়ে গেল, তার মানে কার্বনের এখানে দুটো হাত, এখানে দুটো হাত, তার জন্য এদিকে দুটো হাইড্রোজেন, এদিকে দুটো হাইড্রোজেন হলো। তার কারণ এই একটা দুটো, তিনটে, চারটে, তাহলে এই কার্বনের চারটে, এই কার্বনেরও চারটে যোজ্যতা, একটা দুটো তিনটে চারটে। যখন এটা তৈরি হচ্ছে মানে সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, তখন দেখো এই কার্বনের একটা বন্ড, তাহলে আমার আরও তিনটে হতে হবে, তবে তো চারটে হবে। এই কার্বনের একটা, তাহলে আরও তিনটে, এই তিনটে খুলবে, তাহলে এখানে তিনটে হাইড্রোজেন হয়ে গেল, এইটারও তিনটে হাইড্রোজেন হয়ে গেল, নিয়ে CH3 বন্ড, CH3 মানে ইথেন, মিথ ইথ, অ্যালকেন, তাহলে এন যোগ হবে, তাহলে ইথেন কিন্তু প্রস্তুত হয়ে গেল। ওকে, নেক্সট, আচ্ছা, আর এটা উষ্ণতা জেনারেলি 200°C বা তার কম, 160°C সাধারণত লেখা হয়, অনেক বই 300°C করা থাকে, সেটা লিখবে না। নিকেল অনুঘটক দিলে যদি ফাইন মানে একদম সূক্ষ্ম নিকেল মানে আমরা যদি বিশুদ্ধ নিকেলকে অনুঘটক হিসেবে ব্যবহার করি, তাহলে 160°C, হার্ডলি 200°C মধ্যে কিন্তু বিক্রিয়াটা ঘটে যায়, 300° প্রয়োজন হয় না। এরপরে প্যাকেজিংয়ের কাজে পাট বা পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব বা কোনটি ব্যবহার করা উচিত? আমরা জানি যে পাটটা পরিবেশ বান্ধব, কাগজটাও, যদি বলে কাগজ, হ্যাঁ কাগজটাও পরিবেশ বান্ধব, এগুলো বায়োডিগ্রেডেবল পদার্থের মধ্যে থাকে, সেগুলো মাটির অণুজীব, ছত্রাক, ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে যায়, নিয়ে বিয়োজিত হয়ে গিয়ে সরল অজৈব অণু মানে কার্বন ডাইঅক্সাইড জলে ভেঙে গিয়ে পরিবেশে সহজে মিশে যায়, তার জন্য আমরা পাট ব্যবহার করব। কিন্তু পলিথিন হচ্ছে মানে নন বায়োডিগ্রেডেবল, জৈব অভঙ্গুর, সেটা সহজে মাটিতে মেশে না, তাই না, মাটিতে দীর্ঘদিন থেকে যায়, তার জন্য সেটা পরিবেশের মাটির দূষণ ঘটায়, ক্ষতি করে, তার জন্য সেরকম আমরা পলিথিন ব্যবহার করব না। এছাড়া পলিথিন যদি পোড়ানো হয়, তাহলে সেখানে পলিথিন পোড়াও আর পাট পোড়াও, পাটে যা ক্ষতিকারক গ্যাস হবে বা বায়ু দূষণ হবে, তার থেকে পলিথিনে বহুগুণ বেশি বায়ু দূষণ ঘটবে এবং সেটা মানব স্বাস্থ্য বা পরিবেশে অনেক ক্ষতি করে। এ কারণে প্যাকেজিংয়ের কাজে আমরা কাঠ বা কাগজ বেশি ব্যবহার করি, সেটা পরিবেশ বান্ধব, পলিথিন ব্যবহার করা উচিত কিন্তু নয়। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব, ব্রোমিনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া, দারুণ ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। ব্রোমিনের সঙ্গে যদি ইথিলিনের বিক্রিয়া ঘটানো হয়, সেখানে আমাদের
এখানে মানে দ্রাবক দরকার হয়, দ্রাবকটা আমরা CCl4 ব্যবহার করতে পারি, কার্বন টেট্রাক্লোরাইড, বা এর পরিবর্তে CaCl3 মানে ক্লোরোফর্ম এই দ্রাবকের মধ্য দিয়ে ব্যবহার করতে পারি। যদি আমরা এর মধ্য দিয়ে মানে লাল বর্ণের ব্রোমিনের মধ্য দিয়ে যদি আমরা এটাকে CH2 তাই তো, CH2 মানে কি ইথিলিন, C2H4 ইথিলিন, তাই না, সেটাকেই CH2, এটাকে এরকমভাবে লেখা যায় CH2 ডাবল বন্ড CH2, বা H2C ডাবল বন্ড H2C ডাবল বন্ড CH2, একই জিনিস, এটাও ইথিলিন, এটাও ইথিলিন, এটাও ইথিলিন, এটা একই রকমভাবে লেখা হয়েছে। ওকে, তাহলে ইথিলিনকে যদি লাল বর্ণের ব্রোমিন জলের মধ্য দিয়ে চালনা করা হয় এবং সেখানে দ্রাবক হিসাবে থাকে CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম, তাহলে এই কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মের মধ্য দিয়ে যদি ব্রোমিনকে দ্রবীভূত করে ওই লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা ইথিলিনটাকে চালনা করি, তাহলে ইথিলিন ডাইব্রোমাইড তৈরি হবে, যেটার কোনো বর্ণ নেই। তাহলে এতক্ষণ আমরা দ্রবণটাকে রঙিন দেখছিলাম, যেই বিক্রিয়া ঘটানো হলো দেখবো সেটা পুরো বর্ণহীন হয়ে গেল। কেমন, তুমি চোখে দেখে বুঝতে পারবে যে বিক্রিয়াটা ঘটেছে। ওকে, এর সাহায্যে আমরা প্রমাণ করতে পারবো যে ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা যদি বিক্রিয়াটা দেখি, এখানে খেয়াল করো, আমি বললাম H2C ডাবল বন্ড CH2 এরকমভাবেও লেখা যায়। ওকে, নিয়ে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছি, Br2 মানে 2 অণু ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছি। যখনই বিক্রিয়া ঘটাবো আমাদের, আচ্ছা এরকমভাবে লিখি, আচ্ছা এই কার্বন লিখলাম, এখানে একটা কার্বন লিখলাম, প্রথমে এখানে H2 ছিল, এখানে H2 ছিল, এখানে ডবল বন্ড ছিল, তাই তো, এটা ছিল। এবার ভালো করে দেখো, আমি মুছে দিচ্ছি, নিয়ে আমি করছি কি, আমি কার্বনের মধ্যে ডাবল বন্ড মানে অসম্পৃক্ত, তোমরা জানো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, আর যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটাকে সম্পৃক্ত বলা হয়। এবার ভালো করে বোঝো, দুটো হাইড্রোজেন ছিল, সেই দুটো হাইড্রোজেনই থাকছে, তিনটে হাইড্রোজেন কেন হবে না স্যার? এবার সিঙ্গেল বন্ড ভেঙে গিয়ে যখন আর একটা মানে ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়, তখন তো আপনি এখানে একটা একটা করে হাইড্রোজেন দেখাচ্ছিলেন, তাই না, একটা করে হাইড্রোজেন বেড়ে যাওয়ার কথা, সেটা কেন করাচ্ছে না? তার কারণ হচ্ছে এটা করাচ্ছে না, তার কারণ এখানে হাইড্রোজেন পাবে কোথায়? কিন্তু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে না, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, তাহলে হাইড্রোজেনের বদলে হাইড্রোজেনের ভাই মানে ব্রোমিন ঢুকবে এখানে, ঠিক আছে, হাইড্রোজেনের ভাই ব্রোমিন চলে আসবে। ওকে, এবার হিসেব করো, Br লিখবো, সি দেখো এদিকে দুটো, এদিকে মানে এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন, তাহলে BrCH2 লিখলাম, এই বন্ডটা দিলাম, এখানে দেখো এখানে বন্ড আছে, বন্ড দিলাম, নিয়ে আবার CH2Br। ওকে, তার মানে হয়ে গেল আমার, দেখো কি হয়ে গেছে, BrCH2 বন্ড CH2Br, মানে এইদিকেও একটা ব্রোমিন, এইদিকেও আমাদের একটা করে ব্রোমিন ঢুকে গেল। ওকে, নেক্সট আরও একটা কোশ্চেন আমরা বলবো, আজকে 10 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করব। 2-3 ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় তার সমীকরণ সহ লেখো। এই কোশ্চেনটার আনসারটা আমরা বোঝাবো, এবং তোমাদের একটাই কথা বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের যে চ্যাপ্টারের যাবতীয় যা কিছু প্রয়োজন আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সেরকমভাবে আমি ক্লাস দিতে পারবো, তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো দেওয়া হবে, তাই তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে নেক্সট কোন মানে জৈব রসায়নের আরও একটা পার্ট দেবো, তারপরে কোনটার ক্লাস দিলে ভালো হয়, তাহলে সেরকমভাবে ক্লাস দেবো। তোমাদের যেগুলো ডিম্যান্ড রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, কোনো চ্যাপ্টার বা কোনো একটা জায়গা বুঝতে অসুবিধা হলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেলে পর্ষদ টেস্ট পেপার, এবিটি টেস্ট পেপার যেগুলো বেরোবে, প্রথমে এবিটি টেস্ট পেপারটাই বেরোয়, পর্ষদেরটা বেরোতে সময় লাগে, তো সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে সলভ করব। এর আগে আমরা আমাদের যেটা চ্যানেল ছিল HK এডু হাব একটাই চ্যানেল ছিল, সেখানে আমরা সমস্ত দেখবে 2023-এর টেস্ট পেপার, 2024-এর টেস্ট পেপার, 2025 মানে 24-25 যেটা, এই তিনটে টেস্ট পেপারের পুরো ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান সমাধান আমরা এই চ্যানেলে করে দিয়েছিলাম, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সমাধান। এবার যেটা বেরোবে 2025-26, এবার কিন্তু আমরা ক্লাস 10-এর জন্য আলাদা করে চ্যানেল করে দিয়েছি, সেটা হচ্ছে HK এডু হাব 2.0। ওকে, এই চ্যানেলে এবার তোমরা শুধুমাত্র ক্লাস 10-এর ভিডিওগুলো পাবে, ক্লাস 10-এর জন্য সেপারেট চ্যানেল করে দেওয়া হয়েছে এই চ্যানেল, এবং এই চ্যানেলে তোমরা এবার থেকে এই 2026 সালে যেটা টেস্ট পেপার বেরোবে সমস্ত টেস্ট পেপারের সমাধান, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এগুলো ক্লাসগুলো তোমরা কিন্তু পাবে। ওকে, আসি আমরা প্রশ্নতে আমরা দেখছিলাম যে 2-3 ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো।
গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহল মানে হচ্ছে ইথানল, C2H5OH এটা হচ্ছে ইথানল। এটার সঙ্গে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH এর বিক্রিয়া ঘটায়, তাহলে সেখানে কি উৎপন্ন হবে? এখানে ইথাইল অ্যাসিটেট নামক এস্টার উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। বলবে স্যার কীভাবে বিক্রিয়াটা হয়? বিক্রিয়াটা বোঝার জন্য দেখো, যত সহজ করে বুঝবে তত সহজ করে মনে রাখতে সুবিধা হবে। C2H5OH উল্টো করে লেখো, প্রথমে H লেখো, তারপরে O লেখো, তারপরে H5 লেখো, তারপরে C2 লেখো। কেন সেরকমভাবে লিখবো? লেখো, আমি যেটা বলছি একবার জাস্ট করো সেটা। তাহলে CH3COOH লিখলাম, OH H2C5 মানে C2H5OH এরকমভাবে লিখলাম, উল্টো করে লিখলাম। এবার এখানে আমরা করব কি, এখান থেকে হাইড্রোজেন নাও আর এখানকার OH নাও, ওকে, এটা বের করে দাও। তা বের করে দিলে কী হবে? -H2O, জল বেরিয়ে গেল। জল বেরিয়ে গেলে দেখো এইখানে কি পড়ে থাকছে? এই জায়গাটা পড়ে থাকছে CH3COO, দেখো আমি লিখেছি CH3COO, এতটা লিখেছি, ওকে। এরপরে কি পড়ে আছে? H5, এদিকে পড়ে আছে H5C2। আমি বলেছিলাম যে বন্ড কিন্তু কার্বনের সঙ্গে হবে, হাইড্রোজেনের সঙ্গে নয়। তাহলে আমি H5C2টাকে উল্টো করে লিখব C2H5, তাহলেই হয়ে গেল, ওকে। এবার নামটা কি করে করব? এখানে দেখো এই C2H5 এটা হচ্ছে কি ইথাইল গ্রুপ, তাই না? ইথাইল গ্রুপ, তাহলে এটা হচ্ছে ইথাইল, এবং এই CH3COOH এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। যখন H থাকবে না তাহলে অ্যাসিটিক অ্যাসিডের অংশ মানে অ্যাসিটেট। CH3COO এটা হচ্ছে অ্যাসিটেট, তাহলে C2H5 হচ্ছে ইথাইল আর এটা হচ্ছে অ্যাসিটেট, তার জন্য নামটা হয়ে গেল ইথাইল অ্যাসিটেট, যে নামটা আমি এখানে লিখে দিয়েছি ইথাইল অ্যাসিটেট। এটা একটা এস্টার, এটা মিষ্টি গন্ধ রয়েছে, কেমন? ইথাইল এস্টার কিন্তু উৎপন্ন হয়। এই নামের ক্ষেত্রে আমরা লাস্টের পোর্শনটা আগে নাম করি, যেহেতু এখানে C2H5 আছে তার জন্য ইথাইল হলো ইথাইল অ্যাসিটেট। যদি এখানে CH3 থাকতো তাহলে মিথাইল অ্যাসিটেট বলতাম, ওকে। এটা এখানে যদি C2H5 না থেকে যদি CH3 থাকতো তাহলে মিথাইল অ্যাসিটেট নাম দিতাম, কিন্তু সেটা তো নেই। আমার যেটা এস্টার তৈরি হয়েছে C2H5 আছে এখানে, তার জন্য ইথাইল অ্যাসিটেট, ওকে। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে শুরু করব। আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, ইয়ারের প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা সলভ করব। তার পাশাপাশি IUPAC নেম খুব ইম্পর্টেন্ট, যেগুলো IUPAC নেমকরণগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে করে নেব। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা মিস করো না, ওকে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।